আমরা অনেকেই মনে করি যে সঞ্চয় করতে গেলে অনেক ইনকামের প্রয়োজন। অল্প ইনকাম যাদের তাদের পক্ষে সঞ্চয় করা সম্ভব না। আসলে কথাটা কিন্তু একদমই ভুল। কারণ যার ইনকাম যত বেশি হবে তার সঞ্চয়ও তত বেশি হবে। আর যার ইনকাম কম হবে তার সঞ্চয়ও ততটাই কম হবে। তাই বলে যে সঞ্চয় করব না বা সঞ্চয় করা সম্ভব না সেটা কিন্তু নয়। সংসার খরচ থেকে চাইলেই আমরা গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক খাটিয়ে অল্প ইনকামেও কিছু টাকা কিন্তু আমরা সঞ্চয় করতে পারি। এটা শুধু একটু বুদ্ধির খেলা। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আছি আপনাদের সাথে। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। গত ভিডিওতে বলেছিলাম আমার শাশুড়ি আসবে আমার বাসায়, তো আমার শাশুড়ি কিন্তু চলে এসেছে। আর আজকে সেজন্যই সকালের নাস্তায় কিন্তু ভাতের আয়োজন করছি। কারণ আমার শাশুড়ি যেহেতু গ্রামে থাকে আর গ্রামের লোকজন কিন্তু সকালবেলার নাস্তায় ভাতটা খেতেই পছন্দ করে। আর আমরা যখন গ্রামের যাই তখনও কিন্তু আমরা সকালের নাস্তায় ভাতই খাই। যদিও এখানে বসে কিন্তু আমরা সকালের নাস্তায় কেউই ভাত খেতে পছন্দ করি না। দেখা যায় 6 মাসে একদিন হয়তো বা সকালের নাস্তায় ভাত খাই। তো তাও আবার আমি আর আলিফার পাপা। আলিফা তো একদমই খায় না। আর আলিফা যদি গ্রামে যায় তাহলেও কিন্তু ও সকালের নাস্তায় ভাতটা খেতে পারে না। ওর জন্য হচ্ছে ওর পাপা আগের দিন রাতে কিছু এনে রাখে। দেখা যায় সেটা দিয়ে ও সকালে নাস্তা করে। তো যাই হোক, সকালের নাস্তার আয়োজনে ভাত আর হচ্ছে আলু ভর্তার আয়োজন করছি। ভাত আর আলু সিদ্ধ কিন্তু আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। আর এইদিকে মেয়ের জন্য হচ্ছে 2টো রুটি বানিয়ে নিচ্ছি। আর আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কারণ রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন শেষ করে আমি হচ্ছে আলিফার পাপার সাথে একটু বাইরে যাব বলতে ডাক্তার আমাকে একটা টেস্ট দিয়েছিল, যেটা এই মাসে আমাকে চেক আপের সময় রিপোর্টটা নিয়ে যেতে হবে। যেহেতু মাস পড়ে গিয়েছে আর আমার চেক আপে যাওয়ারও সময় হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে আজকে গিয়ে টেস্টটা করিয়ে আসি। আমি যেখানে ডাক্তার দেখাই সেখানেই সব টেস্টগুলো করাই। আমি যেহেতু শনি একরাতে থাকি আর শনি একরার দেশ বাংলায় হচ্ছে আমি ডাক্তার দেখাই। সমস্ত টেস্ট এ পর্যন্ত আমি দেশ বাংলায় করিয়েছি। কিন্তু এইবারে টেস্টটা আলিফার পাপা চাইছে আমি যেন 8 দিন হসপিটালে গিয়ে করি। তো সেই কারণে ও আমাকে হচ্ছে আজকে 8 দিন হসপিটালে নিয়ে যাবে। আর ওর ইচ্ছে আছে যে আমার সিজারটাও ও 8 দিন হসপিটালেই করাবে। কারণ 8 দিন হসপিটালে হচ্ছে ওর ফ্রেন্ডের বোন জব করে। তো সেই জন্যই হচ্ছে ও 8 দিন হসপিটালে যেতে চাচ্ছে। তো এদিকে হচ্ছে মেয়ের জন্য কিন্তু রুটি বানিয়ে নিয়েছি 2টো। মেয়ে কিন্তু একটা রুটি খেয়ে স্কুলে চলে যাচ্ছে। রুটির সাথে একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম। তো ওকে হচ্ছে ওর পাপা নিচে নিয়ে গিয়েছে, স্কুলের গাড়ি আসছে, ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলো। আর এই দিকে হচ্ছে আমি আবার উপর থেকে একটু শ্যুট করে নিলাম, কারণ স্কুলে যাওয়ার সময় যদি আমি ওকে না দেখি এভাবে তাহলে আমার ভালো লাগে না। আর আজকে যেহেতু নিচে যেতে পারি না, তাই ওর পাপার সাথেই পাঠালাম। স্কুলে যাওয়ার সময় কিন্তু ওকে আমি নিজেই গাড়িতে তুলে দিয়ে আসি। এইদিকে কিন্তু আমার সকালে নাস্তার আয়োজনটাও করে ফেলেছি। আলু ভর্তা করেছি, সেই সাথে আবার কিছু পটল ভাজি করেও নিয়েছি। কারণ যেহেতু ভাত সকালবেলা খেতেই পারি না, তো তার উপরে আবার শুধু আলু ভর্তা দিয়ে তো মোটেও খেতে পারবো না। তো ভাবলাম কিছু পটল ভাজি করে নেই। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর আলিফার পাপা কিন্তু বের হয়ে গিয়েছি 8 দিন হসপিটালের উদ্দেশ্যে। তো এখানে হচ্ছে সিগন্যালে কিছুক্ষণ বসেছিলাম। আর অনেক দিন পরে এত সকালবেলা বের হয়েছি, খুব ভালো লাগছিল। আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল। এত সকালে সাধারণত আমার বাইরে বের হওয়া হয় না, মানে দূরে কোথাও যাওয়া হয় না। এখন কিন্তু ঠিক সকাল 8:30 বাজে। আর এই তো আমি আমার গন্তব্যে কিন্তু পৌঁছে গিয়েছি। রাস্তায় যানজটও কম ছিল যেহেতু সকালবেলা। আর এটা হচ্ছে ফেরার সময় প্রচুর পরিমাণের বৃষ্টি নেমেছিল, আমি কিন্তু অলরেডি ভিজেও গিয়েছি। এরপরে আমরা হচ্ছে মৎস্য ভবনে এসে দাঁড়িয়েছি, বৃষ্টির থামার অপেক্ষায় করছিলাম। আর এখন কিন্তু প্রায় দুপুর 12:30টার মতো বেজে গিয়েছে। আমি তো এখানে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম আর প্রচুর পরিমাণে টেনশন করছিলাম যে মেয়ের তো স্কুল থেকে ফেরার সময় হয়েছে। আমি যদি ওর আগে বাসায় পৌঁছাতে না পারি তাহলে হচ্ছে ও বাসায় কিভাবে ঢুকবে, কারণ চাবি তো আমি নিয়ে এসেছি, মানে গেটের চাবি আমি নিয়ে আসছিলাম। তো সেই কারণে হচ্ছে অনেক বেশি টেনশন করছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়ে স্কুল থেকে বাসায় ফেরার আগে আমি হচ্ছে বাসায় পৌঁছে গিয়েছিলাম। পৌঁছাতে পৌঁছাতে ঠিক 1:30টা বেজে গিয়েছিল।
তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। ওই দিন যেহেতু আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, এরপরে রান্নাবান্না করে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করেছি। অনেকটা সময় লেগেছিল, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি হচ্ছে অনলাইন থেকে দুটো বেডশিট নিয়েছি। তো সেই নতুন বেডশিট দিয়ে আজকে বেডরুমটাকে নতুন করে সাজাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো বেডরুমটা গোছাতে গোছাতে আপনাদের সাথে একটা আপুর কমেন্ট শেয়ার করি। নূরজাহান ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম আপু। আপু, হাতে যদি টাকা না থাকে তাহলে পরিকল্পনা করেও কোনো লাভ হয় না, মনের শখ মনের ভিতরেই চাপা থাকে। আপু, আপনার ডাইনিং টেবিলটা সত্যি অসাধারণ লাগছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক সুন্দর কথা বলেছেন আপনি, আপনিও ভালো থাকবেন। তো আপুর কমেন্টসের উদ্দেশ্যে এখন আমি কিছু কথা বলবো। আপু যেহেতু লিখেছে যে আপু, হাতে যদি টাকা না থাকে পরিকল্পনা করেও কিন্তু কোনো লাভ হয় না, মনের শখগুলো মনের ভিতরেই চাপা থাকে। আসলে আপু কথাটা কিন্তু সত্যিই বলেছেন, হাতে যদি টাকা না থাকে তাহলে পরিকল্পনা করেও কিন্তু কোনো লাভ হয় না, কোনো কিছুই করা যায় না। কিন্তু আপু, আমরা গৃহিণীরা আমরা চাইলেই কিন্তু একটু বুদ্ধি করে কিছু টাকা হাতে জমিয়ে রাখতে পারি নিজের শখগুলো পূরণ করার জন্য। নিজের মনের ভিতরে যে শখগুলো পুষে রেখেছি সেগুলো কিন্তু চাইলেই আমরা সেই টেকনিক খাটিয়ে সঞ্চয়ের টাকা দিয়ে কিন্তু পূরণ করতে পারি। আসলে আমরা নারীরা পারি না বলতে কিন্তু কোনো কথা নেই। তো আপু, হয়তোবা আপনি কোনো জব করেন না, কোনো বিজনেস করেন না, হয়তোবা আপনি সাধারণ গৃহিণী, কিন্তু আপনি হাতে টাকা রাখতে পারছেন না। কিন্তু আপু, আপনি চাইলেই কিন্তু সংসার খরচ থেকে কিছু টাকা কিন্তু আপনি সঞ্চয় করতে পারেন। হয়তো আপু, আপনার হাজব্যান্ড আপনাকে সংসার খরচের টাকাটা যদি দিয়ে থাকে, প্রতি মাসের সংসার খরচটা যদি আপনার হাতে দিয়ে থাকে, আপু আপনি চাইলেই কিন্তু সেখান থেকে কিছু টাকা প্রথমেই সরিয়ে রাখতে পারেন, মানে সঞ্চয় করে রাখতে পারেন। আর যদি সেটাও না হয় যে না, আমার হাজব্যান্ড আমার হাতে সংসারের কোনো খরচই দেয় না, সব খরচই কিন্তু সে বহন করে, এজন্য আমি সঞ্চয় করতে পারি না। তো আপু, নিশ্চয়ই আপনার বাচ্চা আছে স্কুল গোয়িং, সে বাচ্চাকে আনা নেওয়া নিশ্চয়ই আপনি করতে স্কুলে যাওয়া আসা করেন। আপনি চাইলে কিন্তু সেখানে একটু পায়ে হেঁটে কষ্ট করে বাচ্চার স্কুলে পৌঁছে আপনি কিন্তু 20টা টাকা সেভ করতে পারেন। আপনি যখন বাচ্চাকে আনতে যাবেন তখন আপনি একটু কষ্ট করে হেঁটে যাবেন, আর বাচ্চাকে যখন নিয়ে আসবেন তখন আপনি রিক্সা করে নিয়ে আসবেন। যদি প্রতিদিন আসা যাওয়ায় 40 টাকা খরচ হয় তাহলে কিন্তু আপনার সেখান থেকে 20টা টাকা সেভ হলো। তাছাড়া আপনাকে যদি সংসার খরচ দিয়ে থাকে, তো আপনি বাজার করার সময় 5 টাকা 10 টাকা বাঁচিয়ে কিন্তু সেই টাকাটাও সঞ্চয় করতে পারেন। তাছাড়া যদি পারেন, আপনি আপনার প্রতি মাসের যে বাজারটা, যেমন চাল ডাল চিনি তেল, একটু একটু করে কিন্তু আপনি একটা জায়গায় জমিয়ে রাখতে পারেন। দেখা যাবে যে 1 মাস বা 2 মাস পরে আপনার 1 কেজি ডাল হলো, 5 কেজি চাল হলো বা 2 কেজি তেল হলো। আপনি কি করবেন, তখন সেই বাজারটা আর কি করবেন না, সেই বাজারটা না করে আপনি টাকাটা সঞ্চয় করবেন। আর আপনি যে একটু একটু করে যে জমিয়েছেন চাল ডাল তেল, সেগুলো হচ্ছে আপনি সংসারে খরচ করবেন, সেগুলো আর আপনাকে কিনতে হলো না এক্সট্রা টাকা দিয়ে, সেই টাকাটা কিন্তু আপনার জমা থাকলো। আর সেই জমানো টাকা দিয়েই কিন্তু আপনি আপনার মনের শখগুলো পূরণ করতে পারবেন। আপনি একটু বুদ্ধি আর একটু চেষ্টা চালালেই কিন্তু আসলে সব কিছু পসিবল। আর যদি সম্ভব হয় আপু, তাহলে নিজে কিছু করার চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ সফলতা আসবেই। যদি আপনি গ্রামে থেকে থাকেন, আমি জানি না আপনি কোথায় থাকেন, তো যদি আপনি গ্রামে থেকে থাকেন তাহলে আপনার জন্য তো অনেক বড় সুবিধা, কারণ আপনি চাইলেই কিন্তু হাঁস মুরগি পালন করতে পারেন। হাঁস মুরগির ডিমগুলো বিক্রি করেও কিন্তু কিছু টাকা আপনি হাতে রাখতে পারেন। শুধু হাঁস মুরগির ডিম না, একটা সময় হাঁস মুরগিগুলো বাজারে বিক্রি করে সেই টাকাটাও কিন্তু আপনি হাতে রাখতে পারেন। আপনার আঙিনায় যদি একটু জায়গা থাকে, আপনি কিন্তু সেখানে সবজি চাষ করতে পারেন। বিক্রির উদ্দেশ্যে না হোক, আপনি কিন্তু নিজে খাওয়ার উদ্দেশ্যে হলেও কিছু শাক সবজি সেখানে চাষ করতে পারেন। এতে করে কিন্তু আপনাকে বাজার থেকে আর শাক সবজি কিনে খেতে হবে না, আপনার হাতে কিন্তু সেই বাজারের টাকাটা কিন্তু থেকেই যাবে। তো আসলে ওই যে বললাম, একটু পরিকল্পনা একটু বুদ্ধি করেই কিন্তু আমাদেরকে চলতে হবে, কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদেরকে টেকনিক খাটিয়েই চলতে হবে।
কারণ নিজের যদি না থাকে তাহলে কিন্তু কেউ এসে 2টা টাকা আপনার হাতে দিয়ে যাবে না, নিজেরটা কিন্তু নিজেকেই জোগাড় করে নিতে হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। এদিকে কিন্তু আমি আমার বেডরুমটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি অনলাইন থেকে যা যা কিনেছি। তো পর্দা বাঁধার জন্য 2টো ফিতাও কিনেছিলাম, সে 2টো দিয়েও কিন্তু পর্দা দুটোকে খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি। এরপরে আরও কিছু টুকিটাকি কাজ করেছি। পরে দুপুরবেলা একটা ডিম সিদ্ধ করে খেলাম আর 1 প্যাকেট স্যালাইন গলিয়ে তারপরে খেলাম। এরপরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আর বাজার থেকে একটা মুরগি এনেছিলাম মেয়েকে যখন স্কুল থেকে আনতে গিয়েছিলাম। আজকে যেহেতু শনিবার, এই ভিডিওটা কিন্তু আজকেই আমি শ্যুট করেছি। তো শনিবারে তো আর এক্সট্রা ক্লাস, এই জন্য স্কুলের গাড়ি আসে না, ওর পাপা দিয়ে আসছিল। আর ছুটির সময় আমি ওকে আনতে গিয়েছিলাম। তো ফ্রিজে মুরগি ছিল না, আসার সময় একটা মুরগি নিয়ে এসেছি। মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি। যেহেতু বাসায় আম্মা আছে, আর আম্মা কিন্তু বিরিয়ানি খেতে পছন্দই করে। মোটামুটি আগে পছন্দ করতো না, কিন্তু এখন কিন্তু মাশাআল্লাহ পছন্দ করে। তো সেই কারণে ভাবলাম যে মেয়েও পছন্দ করে, মেয়ের দাদিও পছন্দ করে, চিকেন বিরিয়ানিটা রান্না করি। তো রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি গরম গরমই সবার জন্য পরিবেশন করছিলাম, সাথে একটু সালাদ কেটে নিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের সবার উদ্দেশ্যে করে নিচ্ছি। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। আর এটা সন্ধ্যাবেলা আলিফার তেলের পিঠা খাবে, তো এজন্য আম্মা আবার আলিফার জন্য তেলের পিঠা বানাচ্ছে। আম্মা আসার সময় চালের গুঁড়ো নিয়ে এসেছে, গুড় নিয়ে এসেছে, তো সেগুলো দিয়েই তেলের পিঠা বানিয়ে দিয়েছে। মাশাআল্লাহ কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর আমি বানালে কিন্তু এত সুন্দর ফুলকো ফুলকো হয় না, আম্মার হাতেরটা অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। তো ফুলকো ফুলকো তেলের পিঠা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।